নমস্কার উৎপলবাবু, আমি আসলে এই কেসের দায়িত্ব নিয়েছি। হ্যাঁ রুদ্রবাবু, আমি সে কথা শুনেছি সোমেশ্বর বাবুর থেকে। আপনি নিশ্চয়ই নিজের মতো কাজ করছেন। হ্যাঁ, এবং সে কাজ গতিও নিয়ে ফেলেছি ইতিমধ্যে। আপনার সঙ্গে আরও আগে কথা বলতে পারলে অনেক সুবিধে হতো, কিন্তু যাই হোক, আপনি কিসের জন্য গিয়েছিলেন জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আসলে আমার রেস্তোরাঁ ডিলের ব্যাপারে গিয়েছিলাম, বাইরের একজন ইনভেস্টরের সঙ্গে কথা বলতে। ইনভেস্টর মানে আপনি নিজে ফুল ইনভেস্টর নয়? না না, আমি ইনভেস্টর রুদ্রবাবু। আসলে ব্যাপারটা হচ্ছে যে, সে দাঁড়ান বলতে গেলে পুরোটাই ভালো করে জুতসই করে বলতে হয়। আসলে ব্যাপারটা হচ্ছে, আমার কাছে পার্ক স্ট্রিটের মতন জায়গায় দোকান নেওয়া কিন্তু স্বপ্নের মতো ছিল। নেহাত কম দামে পেয়েছি বলেই এই যা। তবু সেই দাম দেওয়ার সাধ্য আমার ছিল না। সেই কারণেই আমার এক দূর সম্পর্কে জ্যাঠামশাইয়ের কাছে গিয়েছিলাম। তার বড় ছেলে একজন প্রবাদ প্রতিম ব্যাংকার, বর্তমানে থাকে লখনৌয়ে। এবারে তার এমনই ব্যাপার স্যাপার যে আমাকেই তার কাছে ছুটে যেতে হয়েছিল। আমি তার থেকে আপাতত ধার হিসেবেই নিতে চেয়েছিলাম টাকাটা, কিন্তু সে বলল সে অংশীদার হতে চায়, সেও ইনভেস্ট করবে। আমি প্রথমটায় রাজি ছিলাম না, তারপর তার শর্ত শুনে আমি আর কথা বাড়াইনি। তাই কি শর্ত? শর্ত হলো 2 বছর যা মুনাফা হবে তার 30 ভাগ তাকে দিতে হবে। তারপর থেকে সবকিছুই আমার। সেই দলিলপত্রে লেখাপড়া করতে গিয়েছিলাম রুদ্রবাবু। ভেবে দেখলাম মাত্র 2 বছরে সেও অনেক লাভ তুলে নেবে, আর এমন পরিস্থিতিতে অত টাকা কোনো ব্যাংক কিংবা সমিতি আমায় দেবে না। সেই জন্যেই। বুঝলাম, খুব ভালো প্রস্তাব পেয়েছেন আপনি, আর ওই ভদ্রলোকের পক্ষেও জিনিসটা ভালোই। যাই হোক, আপনি তো দোকানটা কমের মধ্যেই পেয়েছেন বললেন, তাই তো? হ্যাঁ, কেন বলুন তো? আপনার মনে কখনো কোনো প্রশ্ন জাগেনি যে কেন কমের মধ্যে এমন একটা এলাকায় দোকানটা পেয়ে গেলেন? না মানে কি হয়েছে বলুন তো রুদ্রবাবু, আমার তো এবার প্যালপিটেশন হচ্ছে। ঘাবড়াবেন না আপনি, তবে এইটুকুই জানিয়ে রাখছি, আপনার রহস্যের সমাধান প্রায় শেষের পথে। আর পারলে আপনার ওই জারতুতো ভাইকে একটু জানিয়ে রাখবেন, যদি সে কোনো ক্রমে কলকাতায় পায়ের ধুলো দিতে পারেন। আমি ইনসিস্ট করছি, এর অনেক বড় কারণ আছে, সেসব ক্রমশ প্রকাশ্য। থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্রিল চার্জারের নতুন সংযোজন, এখন আপনারা আমাদের সুপার থ্যাঙ্কস কিনে আমাদের সাপোর্ট করতে পারেন আরও ভালো ভালো গল্প আপনাদের শোনানোর জন্য। কমেন্ট বক্সে গিয়ে একেবারে ডান দিকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা আমাদের কন্ট্রিবিউট করতে পারেন নিজেদের সাধ্য মতন। ধন্যবাদ। থ্রিল চার্জারের আজকের নিবেদন লেখক অর্ঘ্য দাশগুপ্তর কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী বিষে বিষে বিষক্ষয়। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, মুখ্য ভূমিকায় প্রিয়নাথ মুখোপাধ্যায়, রাজ চট্টোপাধ্যায়, দিব্যেন্দু গোস্বামী, দিব্যেন্দু দাস, সৌরভ সাহা, সোমদর্শী, বর্ণালী, দিব্যেন্দু গোস্বামী এবং আমি অভিক। শব্দ সংযোজনে দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখক অর্ঘ্য দাশগুপ্তর কলমে বিষে বিষে বিষক্ষয়। এই ঠাকুরপো, চলো না গো, কদিন আমরা উত্তর থেকে ঘুরে আসি। কলকাতারই ভ্যাবসা গরম আর শোয়া যাচ্ছে না যে। দুপুরে খেতে বসে খাবার পরিবেশন করার সময় প্রতিমা কথাটা আমার আর রুদ্রর সামনে উপস্থাপনা করলো। সত্যি যা গরম পড়েছে, সকালে নিতান্তই দায় না পড়লে বাড়ি থেকে বেরোনো এক প্রকার বন্ধ হয়েই গেছে। আজকাল কলকাতায় আছি না মরুভূমিতে আছি তার বোধ করি তফাৎ করা মুশকিল হবে। এখন পয়সা করি টানা, তুমি বলছো উত্তরে যাবে? ওখানে যেতে এখন টাকা লাগবে বিস্তর, পরে যাওয়া হবে প্রতিমা, এখন সব ভাবনা বাদ দাও। রুদ্র ডাল দিয়ে ভাত মাখতে মাখতে নির্লিপ্তভাবে কথাটা বলে উঠতেই যেন প্রতিমা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, হ্যাঁ সেই তো, আমি এখানে গরমে মরছি
আর উনি কিনা পয়সার দোহাই দেখাচ্ছেন, খালি পরে আর পরে, তাই না? এত কিপটে হলে চলে নাকি? আমি কিন্তু কিচ্ছু জানি না বলে দিলাম। যদি উত্তরের দিকে যাওয়ার পরিকল্পনা না হয়, আমি কিন্তু দাদার বাড়িতে পাকাপাকি চলে যাব। তখন থাকো তোমরা দুজনে। বলে খিটমিট করতে করতে খাবারের থালা তুলে নিয়ে আমাদের দিকে না তাকিয়ে ভিতরে চলে গেল। আমি অবশ্য রুদ্র আর প্রতিমার এরকম দাম্পত্য কলহ মাঝে মধ্যেই দেখে থাকি। তাদের মধ্যে কখনো ঝগড়া, কখনো বুদ্ধির পরীক্ষা, কিংবা ভাব ভালোবাসার রসায়ন সবকটাই জোরালো হয়। আমি রুদ্রকে বললাম, চলো ভায়া, আমরা উত্তরের দিক থেকে কদিন ঘুরেই আসি। আমাদের প্রকাশনার যা কাজ চলছে তাতে করে ঘুরে আসার বন্দোবস্ত ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে রুদ্র আমার দিকে তাকিয়ে মাথা নাড়তে নাড়তে বলল, না ভাইয়া, এখন একেবারে কেসপত্র নেই, তুমি ভালো করেই জানো। এমন অবস্থায় দরজায় খুটখাট শব্দ শুনে রুদ্র থেমে গেল। এখন আবার কে এলো? আমি বলতেই রুদ্র উত্তর দিল, মনে হচ্ছে মক্কেল এসেছে, নচেত কারোর আসার তো কথা নয়। যাই, হাত ধুয়ে এসে গিয়ে দরজাটা খুলি। রুদ্রর খেতে বেশি সময় লাগে না, তাই ওর খাওয়া হয়েই গেছিল প্রায়। যেটুকু বাকি ছিল সেটাও চটজলদি খেয়ে নিয়ে থালা নিয়ে উঠে গেল দ্রুত ভিতরের দিকে। আমার অবশ্য খেতে সময় লাগে, যদিও মক্কেল আসবে ভেবে নিয়ে আমিও যতটা পারলাম খেয়ে রান্নাঘরের দিকে এগোলাম। থালাটা রেখে হাত ধুয়ে এসে বসবার ঘরে ঢুকলাম। দেখি রুদ্রর সামনের চেয়ারে কালো কোট প্যান্ট পরিহিত একজন মধ্যবয়স্ক ভদ্রলোক বসে রয়েছে। ওনাকে দেখেই মনে হচ্ছে যেন ভীষণ চিন্তার মধ্যে আছেন তিনি। আমাকে দেখে রুদ্র ঈষৎ হেসে বলল, ভাইয়া, ইনি সোমেশ্বর দত্ত, রমেনবাবুর সুপারিশে উনি আমাদের কাছে এসেছেন। রমেনবাবু চৌরঙ্গি এলাকার থানার দারোগা বাবু। আমাদের সাথে বেশ সুসম্পর্ক আছে। নিষ্ঠাবান রমেনবাবুকে রুদ্রও বেশ শ্রদ্ধা করে। উনি পাঠিয়েছেন মানে কোনো ঘোরালো কেস হবেই। ভদ্রলোক অর্থাৎ সোমেশ্বর বাবুর দিকে তাকিয়ে হাত জোড়ে নমস্কার জানাতে উনিও প্রতি নমস্কার জানালেন। রুদ্র আমাদের গোল টেবিলে রাখা সিগারেটের বাক্স তুলে ওনার দিকে এগিয়ে দিতে উনি সেখান থেকে একটা বার করলেন। তারপর বুক পকেট থেকে দামি বিদেশি কোম্পানির গ্যাস লাইটার বের করে সিগারেট মুখে দিয়ে তাতে অগ্নি সংযোগ করলেন। তারপর লাইটারখানা আমাদের দিকে বাড়িয়ে দিলেন। আমি রুদ্রর পাশের চেয়ার টেনে বসতে রুদ্র আমার দিকেও একটা সিগারেট এগিয়ে দিয়ে নিজে ধরিয়ে নিয়ে লাইটারখানা এগিয়ে দিল। আমি লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে ভদ্রলোককে ফিরিয়ে দিয়ে ভালো করে কয়েকটা টান দিলাম। ধূমপানের এই সময়টা যেন এক প্রকার নিস্তব্ধ হয়ে গেল। নীরবতা ভেঙে রুদ্রই এবার বলে উঠল, সোমেশ্বরবাবু, নিন, এবার আপনি ব্যক্ত করুন আপনার এখানে আগমনের বৃত্তান্ত। রমেনবাবু পাঠিয়েছেন যখন নিশ্চয়ই কোনো গুরুতর বিষয় হবে। সোমেশ্বর বাবু ওনার চোখের সোনালি ফ্রেমের চশমাটা খুলে নিয়ে টেবিলে রেখে ধীর মার্জিত গলায় বলতে শুরু করলেন, নমস্কার। সবার আগে আমার কাজ সম্পর্কে বলি। পারিবারিক সূত্রেই তালতলা অঞ্চলে আমাদের বাড়ি। সেখান থেকে একটু এগিয়েই আমাদের রঙের দোকান, নাম দত্ত পেইন্টস। দোকানের পত্তন করেছিলেন আমার ঠাকুরদা, এবং তারপর বাবার হাত ঘুরে আমি আর আমার ভাই অমরেশ এখন এই ব্যবসা দেখি। বেশি অযথা কথা না বলে মূল বিষয়ে আপনার কাছে উপস্থাপনা করি। মাসখানেক আগে পার্ক স্ট্রিট অঞ্চলের নতুন রেস্তোরাঁর দোকানের জন্য আমাদের দোকানে প্রচুর রঙের অর্ডার আসে। সেই মতন আমরা যোগানও দিয়ে দিই। শুধু রং কেনাই নয়, আমাদের মিস্ত্রি দিয়েই রেস্তোরাঁর মালিক রেস্তোরাঁটা সম্পূর্ণ সাজাবেন ঠিক করে। সেই মতো আমরা জনাপাচেক মিস্ত্রিকে দিয়ে আমি রেস্তোরাঁটা রং করাতে শুরু করি। আমি নিজে গিয়েই তদারকি করতাম কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। রেস্তোরাঁটা বেশ বড়। স্টিফেন কোট বাড়ির আগের বাড়িখানাতে রেস্তোরাঁটা নিচের তলার পুরোটা নিয়েই ছিল। এর মধ্যে বেশ কদিন হয়ে যাওয়ার পর মোটামুটি রং যখন প্রায় মাঝপথে, তখন থেকে এর মধ্যে আমার নিয়োগ করা মিস্ত্রিদের মধ্যে একজন হঠাৎ নিখোঁজ হয়ে যায় খুবই অদ্ভুতভাবে। সেদিন আমার চোখের সামনেই সবাই কাজ শুরু করলো, কিন্তু সন্ধ্যেতে কাজ শেষ হওয়ার পর থেকে লোকটি যেন কর্পূরের মতো উধাও। কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। প্রথমে সেদিন ভেবেছিলাম লোকটি কাউকে না জানিয়ে বোধহয় বাড়ি চলে গেছে, কিন্তু না, বাকি মজুররা আর ওই হারিয়ে যাওয়া মজুরটি
তালতলা এলাকার একই বস্তিতে থাকে। তারপর পরদিন সকাল সকাল এলে বলে খোকন অর্থাৎ খুঁজে না পাওয়া লোকটি নাকি বাড়ি ফেরেনি। তারপর 4 দিন হয়ে গেল এখন রুদ্রবাবু, খোকনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। খোকনের পরিবার বারবার আমাদের দোকানে আসছে আর কেঁদে যাচ্ছে। আমাদের পক্ষেও বিষয়টা একেবারে ঠিক লাগছে না। প্রায় 3 4 হতে চললেও একটুও কোনো সূত্র নেই। রেস্তোরাঁর মালিক উৎপল দাস পর্যন্ত বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। তার কথা এরকমভাবে একজন গায়েব হয়ে যাওয়াটা নাকি অশুভ লক্ষণ। ব্যাপার হলো, এরকম জলজ্যান্ত লোক গায়েব তো হতে পারে না সবার সামনে দিয়ে। আমি পরদিনই পুলিশে জানাই, কিন্তু পুলিশ কোনো সুরাহা করতে পারছে না। শেষে আজ রমেনবাবু আপনার কথা বললেন। আমিও আর সময় না নষ্ট করে দ্রুত আপনার কাছে চলে এসেছি রুদ্রবাবু। একটানা এতগুলো কথা বলে নিয়ে খানিকটা থামলেন সোমেশ্বর বাবু। রুদ্র আর আমি দুজনেই মন দিয়ে ওনার কথা শুনছিলাম। উনি থামতেই রুদ্র একবার ভিতরের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, হরিরাম, 1 কাপ চা জল দিয়ে যাও তো। সোমেশ্বর বাবু খানিক বিরতি নেওয়ার পর আবার বললেন, আশা করি আপনাদের সমস্তটাই আমি ব্যক্ত করতে পেরেছি রুদ্রবাবু। যত পারিশ্রমিক লাগে আমি আপনাকে দেব। খোকনকে যদি... রুদ্র এবার সোমেশ্বর বাবুকে এক প্রকার থামিয়ে দিয়েই খানিকটা চিন্তিত গলায় বলে উঠল, ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো সোমেশ্বর বাবু। বাস্তবিক জীবনে এরকম লোক গায়েব হওয়াটা... যাই হোক, আমি আপনার এই কেসটার দায়িত্বভার নিলাম। আমি দেখছি কি করা যায়। আপনি আপনার দোকান, আপনার বাড়ির ঠিকানা, টেলিফোন নাম্বার আর পার্ক স্ট্রিটের রেস্তোরাঁর ঠিকানাটা লিখে দিয়ে যান। আমাকে অতি অবশ্যই জায়গাগুলোতে একবার যেতে হবে। এই বলে নিয়ে রুদ্র একখানা সাদা কাগজ সোমেশ্বর বাবুর দিকে এগিয়ে দেয়। রুদ্রকে সচরাচর এরকম এত আগ্রহ প্রকাশ করতে আমি সাধারণত দেখি না, তবে রমেনবাবু পাঠিয়েছেন বলে মনে হলো রুদ্র বিষয়টাকে এখন থেকে ভাবতে শুরু করেছে। সোমেশ্বর বাবু পকেট থেকে একটা দামি ফাউন্টেন পেন বের করে রুদ্রর বাড়িয়ে দেওয়া কাগজে সমস্ত তথ্য লিখে এগিয়ে দিলেন। আমি আজ তবে আসি রুদ্রবাবু, আপনি তবে তদন্ত শুরু করুন। নমস্কার, আসছি বৃশ্চিক বাবু। এই বলে নিয়ে সোমেশ্বর বাবু আমাদের বিদায় জানিয়ে চলে গেলেন। উনি চলে যেতেই আমি রুদ্রকে বলে উঠলাম, বিষয়টা ভারী তাজ্জব কিনা, এরকম আবার গায়েব হয়ে যাওয়া যায় নাকি? আমার কথা শুনে রুদ্র একবার আমার দিকে তাকালো, তারপর সামনে সোমেশ্বর বাবুর লিখে যাওয়া কাগজটা হাতে তুলে নিয়ে দেখতে দেখতে খানিক কবিতার সুরে বলল, উধাও হইলে হইতেই পারে জাদুকরি বিদ্যা, কাজে লাগতে পারে। জাদুবিদ্যার কথা বলছো? আমি জিজ্ঞেস করলাম খানিকটা আগ্রহের সুরেই। রুদ্র এবার হেসে উঠে বলল, হ্যাঁ, না এমনি বললাম। ওই স্থানগুলোতে গিয়ে না দেখা অবধি কোনো কিছু বোঝা সম্ভব নয়। একবার রমেনবাবুর সাথে কথা বলে নিয়ে পুরো রিপোর্টটা ওনার থেকেও জানতে হবে। তারপর কিছুটা থেমে নিয়ে ফের বলল, চলো এখনই বরং আমরা গিয়ে দেখে আসি, সময় বিশেষ নষ্ট করে লাভও নেই, আর তাছাড়া কাজই বা সেরকম কি আছে। চলো ভাইয়া, যাওয়া যাক। আমাকে নিয়ে কোথাও যাওয়ার বেলায় যত কিপটেমি আর কেসপত্র, ওনার উৎসাহ আর তখন দেখে কে? প্রতিমা আমাদের কথার মাঝেই ঝড়ের মতো এসে দরজার সামনে দাঁড়িয়ে বেশ ঝাঝালোভাবেই কথাটা বলে নিয়ে আবার ভিতরে চলে গেল। প্রতিমা যেতেই রুদ্র অস্ফুটে বলে উঠল, ঠিক যেন জীবন্ত আগ্নেয়গিরি। আমি আর রুদ্র এখন ট্যাক্সিতে চেপে পার্ক স্ট্রিটের দিকে চলেছি। পার্ক স্ট্রিটের দিকে যেতে ভিক্টোরিয়ার সৌন্দর্য আমাকে যেন বড়ই আকর্ষণ করে। এমনিতেও ওই অঞ্চলের দিকে রাস্তাঘাট থেকে দোকানপাট সব কিছুতেই চাকচিক্য ভরা। ব্রিটিশদের রমরমা ছিল ভবানীপুর আর পার্ক স্ট্রিট এলাকাতে। তাদের মনোরঞ্জনের জন্য অত্যাধুনিক বিভিন্ন নামি দামি রেস্তোরাঁ থেকে কৃত্রিমভাবে বানানো বাগান, সব মিলিয়ে বড়ই যেন বৈচিত্র্যপূর্ণ ছিল এ অঞ্চল। আমি মাঝে সাঝে ভাবি, আমাদের ভারতীয়দের গরিবপনায় ঠেস দিয়ে কি করে একটা বিদেশ জাত এসে পায়ের উপর পা তুলে আমাদের গোলামি করতে বাধ্য করিয়ে গেছে এত বছর। তাতে কোথাও গিয়ে আমরা নিজেরাও দোষী নই কি? ভাবতে ভাবতেই রাস্তার দিকে চোখ পড়তে দেখলাম সেন্ট পলস গির্জা পার করছি।
ওপাশে রেস কোর্সের ভিতরের হই হট্টগোল কানে আসছে। লাগে টাকা দেবে গৌরী সেন। রুদ্রর মুখে প্রবাদ শুনে ওর দিকে তাকালাম। এতক্ষণ আসার পথে রুদ্রর সাথে আমার কোনো কথাই হয়নি বিশেষ, তবে ওর এ কথার মানে আমার বুঝতে অবশ্য অসুবিধা হলো না। এই রেসকোর্সের নেশায় কত বড় লোক যে নিজেদের সর্বস্ব খুইয়েছে। ব্রিটিশরা এরকম বেশ কিছু নেশা ধরিয়ে দিয়েছে বটে। স্বাধীনতা পেয়েছি বেশি দিন হয়নি, তবে ভালো গুণ বাদ দিয়ে এসব অবস্থার কোনো বদল হয়নি, বরঞ্চ এক পরাধীনতার চাদর খুলে অন্য আরেক পরাধীনতাকে আশ্রয় দিয়েছি। এসব ভাবতে ভাবতেই অবশ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে তেতো মনটা আবার সতেজ হয়ে গেল। ট্যাক্সি সামনের রাস্তা থেকে ডানে নিয়ে পার্ক স্ট্রিট অভিমুখে চলল। এবার খানিক এগোনোর পরেই রুদ্র বলে উঠল, এখানেই দাঁড় করিয়ে দিন। তখন আমার চোখ পড়ল স্টিফেন কোর্ট নামক সুবিশাল বাড়ির দিকে। আমাদের দিকের ফুটপাতে পার্ক ম্যানসন। ট্যাক্সি থেকে নামতেই কোট প্যান্ট পরিহিত একজন সুদর্শন যুবক আমাদের দিকে এগিয়ে এলো। তারপর বিলাতি কায়দায় ইংরেজিতেই বলে উঠল, ডু ইউ নিড এনিথিং স্পেশাল? যুবকটির কথা শুনে আমি খানিকটা অবাক হলাম। এরকম কথা বলার কোনো কারণ আমি কিছুতেই খুঁজে পেলাম না। রুদ্র অবশ্য ধীরে সুস্থে ওর স্বাভাবিক ভঙ্গিতেই বলে উঠল, না ভাই, আমাদের কিছু লাগবে না, ধন্যবাদ। এই বলে আর কোনো কথা না বলে সামান্য হেসে রাস্তা পার করার উদ্দেশ্যে ফুট থেকে নেমে এগোলো। আমিও একবার যুবকটিকে আর চোখে দেখে নিয়ে রুদ্রর পিছু পিছু রাস্তা পার করলাম। ও পারে গিয়েই আমি রুদ্রকে শুধালাম, ছেলেটা কি বলল বলো তো ভায়া? আমার কিন্তু বোধগম্য হলো না কিছু। রুদ্র আমার দিকে তাকিয়ে চাপা হেসেই বলল, পতিতার আধুনিকতায় শিক্ষিত সমাজের ডুব দেওয়ার খেলা ভায়া। স্যার, এই বিষয় আমরা যে কাজে এসেছি সেটা দেখি যাই। এই বলে নিয়ে পকেট থেকে সোমেশ্বর বাবুর লিখে দেওয়া কাগজখানা বের করে একবার চোখ বুলিয়ে নিল রুদ্র। তারপর ফতুয়ার বুক পকেট থেকে সিগারেটের বাক্স আর দেশলাই বার করে দুটো সিগারেট বের করে একটা ঠোঁটে রেখে আমাকে আরেকটা বাড়িয়ে দিল। একটা বড় টান দিয়ে নিয়েই খানিক ধোয়া ছেড়ে এবার রুদ্র আমাকে সামনের দিকে ইশারায় দেখালো। আমি দেখলাম একটা রেস্তোরাঁর মতোই বললাম, যেহেতু কাজ চলছে, শেষ হয়নি। ফুটের উপরে রঙের বালতি নিয়ে একজন রং গুলছে। সিগারেটটা মিনিট দুয়েকেই শেষ হতে আমরা পা বাড়ালাম রেস্তোরাঁটির প্রবেশপথের দিকে। ভেতরে প্রবেশ করতে চোখ পড়ল রেস্তোরাঁর বাইরে একটা বোর্ড টানিয়ে, তাতে ইংরেজিতে নাম লেখা আছে ক্যানিয়াস। ভিতরে ঢুকতেই চোখ পড়ল বিশাল জায়গার পুরোটা জুড়েই একটা ঘর। বিরাট ঘরটার সামনের দেওয়ালেই একজন মই বেয়ে উঠে কিছু একটা ঘষছে, আর দুজন শ্যামলা বর্ণের স্বাস্থ্যবান লোক মেঝেতে বসে বিড়ি খাচ্ছে। আমাদের বোধহয় ভিতরে কেউ তখনও খেয়াল করেনি। রুদ্র দাঁড়িয়ে পড়ে চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে নিয়ে তারপর যারা কাজ করছে তাদের দৃষ্টি আকর্ষণ করানোর জন্যই একটা গলা খাকারি দিল। যে মুইয়ের উপর উঠে কাজ করছিল সে কাজ থামিয়ে ঘুরে আমাদের দিকে তাকালো, আর যারা মেঝেতে বসেছিল তারা উঠে এসে আমাদের কাছে এলো। তাদের মধ্যেই একজন বলল, কিছু বলবেন বাবু? লোকটির কথা শুনেই মনে হলো যেন খানিকটা ভয় মেশানো সুরেই বলে উঠেছে। রুদ্র দৃঢ় অথচ সহজ সাধারণভাবেই বলে উঠল, বিশেষ কিছু না, তোমরা কাজ করো, আমি একটু ঘুরে টুরে দেখি। তোমাদের কাজও নিশ্চয়ই শেষ হয়ে এলো আজকের মতো। কাজ শেষ হয়ে গেলে দুটো কথা বলবো শুধু। রুদ্রর কথা শুনে লোকটি আবার একই সুরে বলল, আপনারা পুলিশ থেকে আসছেন তো? রুদ্র এবার পরিস্থিতিটা সহজ করার জন্য খানিক হাসি ফুটিয়ে এনে বলল, পুলিশে কি তোমাদের কোনো সমস্যা আছে? না, মানে খোকন উধাও হওয়ার পর পুলিশ থেকে আমাদের উপর বারংবার ডাক আসছে তো, যেন আমরাই কিছু করেছি কিনা। গরিব মানুষ আমরা, তাই আর কি ভয় হয়। তার মধ্যে বাবুও আজ আসেনি। লোকটির কথার শেষ দিকটা কেমন যেন শোনালো। রুদ্র এবার বলল, না না, আমরা পুলিশ নই, ছোটোখাটো রহস্য টহস্য ঘাটাঘাটি করা আমার কাজ। তোমাদের মালিক সোমেশ্বর বাবুর জন্যই আমার এখানে আসা। যাই হোক, নাও এখন তোমরা কাজ করে নাও।
তোমাদের কাজ শেষ হলে আমি কথা বলছি। চলো ভাইয়া, আমরা একটু দেখে নিই চারপাশটা। এই বলে আমার দিকে ফিরল রুদ্র। আমি কোনো কথা না বলে শুধু মাথা নাড়ালাম। রেস্তোরাঁর ভিতরের কাজ অনেকটাই শেষ হয়ে গেছে। চারপাশের দেওয়ালের কারুকার্য বেশ আকর্ষণীয়। নতুন ধরনের বিদেশি আলো কিছু কিছু জায়গায় লাগানো হয়ে গেছে। শুধু সামনের অংশে যেখানে দেওয়ালের কাজ চলছে ওই অংশটুকু বাদ দিলে ভিতরের কাজ প্রায় সম্পন্নই বলা চলে। আরেকটু এগিয়ে একটা সরু একফালি অংশ দিয়ে আরও ভিতরে যাওয়ার একটা কৃত্রিম গলিপথ রয়েছে ডান দিকে ঘুরেই। রুদ্র হঠাৎ করে গলিপথের সামনে গিয়ে নিচু হয়ে কিছু একটা দেখতে থাকলো মেঝেতে। তারপর আবার উঠে দাঁড়িয়ে ঘাড় নেড়ে নিজের মনেই কিছু একটা বলে গলিপথ ধরে এগোলো। গলির শেষটা আরও বিশাল। আগেরটার প্রায় দ্বিগুণ আকৃতির আরেকটা ঘরে এসে উপস্থিত হলাম। এই ঘরের কাজ সম্পন্ন হয়ে গেছে। চারিদিকে আগের মতোই সুন্দর কারুকার্য করা রয়েছে। এই ঘরের সমস্ত জায়গায় আলোগুলো লাগানো হয়ে গেছে। দেওয়ালের তাকে ছোট ছোট কিছু মূর্তি রাখা রয়েছে, যা সামনের ঘরের থেকে এই ঘরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছে। আমি তো রীতিমতো মুগ্ধ চিত্তে চারিদিকটা দেখছিলাম। রুদ্র অবশ্য ঘরের দেওয়ালে টোকা মেরে মেরে দেখছিল। তাকগুলো ধরে নিয়ে ভালোভাবে চারিদিক দেখে নিয়ে ও ঘরটার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। দেখার শেষে তারপর আমার দিকে ফিরে একগাল হেসে বলল, চলো ভাইয়া, বাইরে ঘরটায় গিয়ে কথা টথা বলে নিয়ে বেরোই। আজকে এখানে যা দেখার মোটামুটি দেখা হয়ে গেছে। এই বলে নিয়ে রুদ্র আবার সেই গলিপথের দিকে এগোলো। আমি ওকে অনুসরণ করে বাইরে এসে দেখলাম কাজের লোকজন বসে আছে। ওদের কাজ শেষ হয়ে গেছিল, আমাদের জন্যই অপেক্ষা করছিল। ওদের মধ্যে যে রুদ্রর সাথে কথা বলেছিল তাকে গিয়েই রুদ্র এবার ধীরে ধীরে বলল, তোমরা সবাই এক জায়গাতেই থাকো, তাই তো? লোকটি ঘাড় নেড়ে সম্মতি জানালো। এবার রুদ্র খানিকটা উঁচু গলায় কিন্তু আগের মতো ধীরেই জিজ্ঞেস করলো, খোকন কেমন ছিল, আর শেষবার কখন কোথায় দেখেছিল ওকে? আমি বলছি বাবু। প্রথমে ঢুকে মইয়ের উপর যে লোকটি কাজ করছিল সে এবার বলে উঠল, খোকন আমাদের মধ্যে সব থেকে ভালো রঙের কাজ করত। টুকটাক হাঁকাহাঁকিও করতে পারতো বলে ওর কদর ছিল। আমরা সাধারণ রং করতাম আর ও তার ওপরেই ও বিভিন্ন কারুকার্য করে দিত। সেদিন বাবু ভিতরের ঘরের কাজ শেষ করে আমরা যখন বাইরে এসে বসে বিশ্রাম করছিলাম তখন খোকন একা ও ঘরে ছিল। বাবুও তো ছিল। বাবু ভিতরের কাজ দেখে নিয়ে বাইরে এলো, আমরাও এলাম, কিন্তু খোকন ছিল। বাইরে একবার এসেছিল, কিন্তু তারপরও বাইরে গেল নাকি ওই ঘরে ঢুকলো সেটাই মাথায় আসছে না। এতটা বলে নিয়ে লোকটি থামতেই বাকি দুজন মাথা নেড়ে সায় দিল। রুদ্র আশেপাশে আর একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, তোমরা কজন এখানে কাজ করছিলে? আমরা সব মিলিয়ে 6 জন ছিলাম বাবু। খোকন, আমি, রমেশ, শক্তি, বিজয়, আর ছিল স্বপন। স্বপন অবশ্য আজকে আসতে পারিনি, শরীর খারাপ হয়েছে বলে। সেদিন আরও কিছু কথা বলে নিয়ে আমি আর রুদ্র বেরিয়ে গেলাম রেস্তোরাঁ থেকে। বাইরে বেরিয়েই রুদ্র পকেট থেকে সিগারেটের বাক্স বের করে একটা সিগারেট আর তার সাথে দেশলাই বার করে ধরিয়ে নিয়ে ও দুখানা জিনিস আবার পকেটে চালান করে দিয়ে আপন মনে যেন কিছু একটা ভাবতে ভাবতে ধর্মতলার দিকে হাঁটতে শুরু করলো। এমনভাবে হাঁটছে যে দেখলে মনে হবে একাই এসেছে। আমি যদিও ওর পাশাপাশি হাঁটছিলাম, কিন্তু রুদ্র আমাকে খেয়াল না করেই হাঁটছিল রীতিমতো। এই স্বভাবগুলোর সাথে আমি পরিচিত। মাঝে মধ্যে আমার ভীষণ রাগও হয় রুদ্রর উপর, যদিও ওর মাথায় কিছু চলছে ভেবে প্রতিবারই সামলে নিই। রাস্তা দিয়ে এগোতে এগোতে বুঝতে পারলাম আপাতত রুদ্র থানায় যাচ্ছে। এভাবেই মিনিট 10 হাঁটার পর সামনেই ধর্মতলা থানা আসতেই রুদ্র থানার ঠিক সামনে দাঁড়িয়ে পড়ল। তারপর আমার দিকে ফিরে এবার খানিক যেন চিন্তিত গলায় বলে উঠল, বিষয়টা ঠিক বোধগম্য হচ্ছে না ভাইয়া। খোকন ওখান থেকে বেরিয়ে গেছে নাকি ওখানেই ছিল, এই বিষয়টা সোমেশ্বরবাবু সঠিক জানাতে পারছেন না, আর ওনার কাজের লোকজনও পারছে না। দেখি রমেনবাবুর কাছে কি রিপোর্ট কি আছে। থানায় প্রবেশ করে আমরা সরাসরি রমেনবাবুর ঘরের সামনে এসে দাঁড়ালাম। রমেনবাবু নিজের ঘরেই ছিলেন।
আমাদের দেখে হাসি মুখে বলে উঠলেন, আরে আপনারা বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে আসুন। আমরা দুজনে ভিতরে গিয়ে রমেনবাবুর টেবিলের উল্টো দিকে বসতেই রমেনবাবু একজন হাবিলদারকে আমাদের সবার জন্য চায়ের ব্যবস্থা করতে বললেন। তারপর আমাদের দিকে ফিরে বললেন, আপনাদের পদধূলি যে খুব তাড়াতাড়ি পড়বে সে বিষয়ে আমি অবগতই ছিলাম। সত্যি বলতে এই কেসটার বিষয়ে আমিও কোনো কিছুই বুঝতে পারিনি। হ্যাঁ, তাই আপনাদের কাছে সোমেশ্বরবাবুকে যাওয়ার জন্য আমি বলি। রমেনবাবুর কথা শুনে রুদ্র বলে উঠল, আমিও বিষয়টা নিয়ে অন্ধকারই আছি রমেনবাবু। এই তো রেস্তোরাঁটা দেখে নিয়েই একেবারে এখানে এলাম। এরকম একটা লোক উধাও হয়ে যাওয়া। রমেনবাবু গম্ভীর সুরে বললেন, আমি সবার বয়ান নিয়েছি নিজে। খোকন বলে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে যে শেষমেশ বেরিয়েও যায়নি কিংবা ভিতরের বড় ঘরটিতে গেছে, কোনোটাই হলফ করে কেউ বলতে পারেনি। সবাই শুধু বলছে আর দেখেনি। রুদ্র টেবিলের উপর হালকা হাতের চাপড় মেরে উঠে দাঁড়িয়ে বলল, সব কিছুই একটা জায়গায় আটকে যাচ্ছে আর কোনো কিছুই সুরাহা করতে পারছি না। বলে নিয়েই থেমে গিয়ে আবার চেয়ারে বসে পড়ল রুদ্র। তারপর মাথা ঝাঁকিয়ে বলল, আরও ভাবতে হবে। দেখি কি করা যায়। সেদিন আর কিছু সময় পর কথা শেষ করে আমি আর রুদ্র উঠে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। থানার সামনে থেকেই ট্যাক্সি পেয়ে গেছিলাম, তাই আর হাঁটতে হয়নি। রুদ্র একেবারেই চিন্তার জগতে ডুবে রয়েছে। বাড়ি ফেরার পর রুদ্রর অবস্থা দেখে প্রতিমাও আর উত্তরে যাওয়ার কথা তোলেনি। আমার মাথায় এই কেসের কিছু ঢোকেইনি। রুদ্র যেখানে নিজেই কোনো দিশা পায়নি, সেখানে আমার মাথায় কিছু না ঢোকার মধ্যে অবশ্য কোনো আক্ষেপ নেই। সাত সকালে রীতিমতো ধাক্কাধাক্কিতে ঘুম থেকে উঠে বসে দেখলাম রুদ্র একেবারে ফতুয়া পরে তৈরি হয়ে আছে। আমি কোনো রকমে চোখ কচলিয়ে উঠে বসে একবার ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলাম 6টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। তারপর জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাইয়া, এরকম সাত সকালে ডেকে তুললে যে? খুন হয়েছে ভাইয়া, খুন। আমাদেরকে এখনই বেরোতে হবে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কিসের খুন? কে খুন হয়েছে? তোমার সব প্রশ্নের উত্তর যেতে যেতে দেবো। নাও, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এক্ষুনি বেরোতে হবে। নাও 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 নাও। রুদ্রর ঠেলাতে আমি অগত্যা দ্রুত কলঘরে ছুটলাম, কিন্তু খুনটা হয়েছে কার? উফ, এত ভেবে লাভ নেই। একেবারে রুদ্র যখন বলবে তখনই শুনব। এত সকাল সকাল উঠে মাথা খাটে না। কোনো ক্রমে প্রাতক্রিয়া শেষে মুখ হাত পা ধুয়ে এসে তৈরি হয়েই রুদ্রর সাথে ছুটলাম। ডোভার্স লেন থেকে এক প্রকার প্রায় ছুটেই গড়িয়াহাট মোড়ে এলাম। ভাগ্য ভালো, সাথে সাথেই ট্যাক্সি পেয়ে গেলাম। ট্যাক্সিতে উঠেই রুদ্র চালককে বলল, তালতলা যাবে, তারা আছে। তারপর পকেট থেকে সিগারেটের বাক্স আর দেশলাই বের করে আমাকে একটা সিগারেট দিয়ে নিজে সিগারেট ধরিয়ে পরপর বেশ কয়েকটা টান দিয়ে একেবারে ধোঁয়া ছেড়ে বলল, আগের দিন যে মিস্ত্রি কাজে আসেনি, সে কাল রাত্রে খুন হয়েছে। রুদ্রর কথা শুনে আমি তৎক্ষণাৎ চমকে উঠলাম। আমি বললাম, সে কি? হ্যাঁ ভাইয়া, রমেশ্বরবাবু ফোন করে জানিয়েছেন এই কেস অন্যদিকে এগোচ্ছে। এবার মনে হয় কিছু সূত্র পেতে পারি। দেখা যাক, ঘটনাস্থলে আগে যাই। এতটা সকালে রাস্তাঘাটও ফাঁকাই ছিল, তাই যেতে বেশিক্ষণ লাগলো না। তালতলা মোড়ের সামনে গিয়ে ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে আমরা তালতলা থেকে জানবাজারের দিকে যাওয়ার ভিতরের একটা রাস্তা ধরলাম। এদিকটা বস্তি এলাকা। আরও কিছুটা এগিয়ে লোকজনের ভিড় আর পুলিশের গাড়ি চোখে পড়ল। রুদ্র আমার দিকে তাকিয়ে বলল, এই পৌঁছে গেছি। ভিড় ঠেলে ভেতরে এগোতেই দেখলাম একজন স্ত্রীলোক পাগলের মতো কেঁদে চলেছে আর তার সাথে বিলাপ করছে। তাকে আরও একজন মহিলা সান্ত্বনা দিচ্ছে। আমার চোখ পড়ল ভিড়ের মধ্যে কালকে দেখা হওয়া পার্ক স্ট্রিটের রেস্তোরাঁর মিস্ত্রি দুজনের উপর। রমেনবাবু সামনেই ছিলেন। উনি আমাদেরকে দেখে আসতে বলতে আমরা দুজনেই এগোলাম। ভিড় ঠেলে এগিয়ে সামনের দিকে আরও একটা সরু গলি চোখে পড়ল। সেখানে দুজন হাবিলদার মোতায়েন করা রয়েছে। গলি দিয়ে এগোতেই দেখতে পেলাম ঢাকা নর্দমার ঠিক পাশেই
একটা লোক পড়ে রয়েছে উপুর হয়ে। পিঠে একটা বেশ লম্বা ছুরি আমূল গাঁথা রয়েছে। রক্ত ক্ষতস্থান থেকে চারিদিকে বেরিয়ে কালো হয়ে জমাট বেঁধে গেছে। রমেনবাবু কিছুটা বিরক্তির সুরেই বলল, কি যে হচ্ছে, এটা খোকনের খোঁজ না পাওয়ার সাথে যুক্ত কিনা সেটাও বুঝছি না। রুদ্র আশপাশটা ভালো করে দেখছিল। একজন পুলিশ কনস্টেবল এসে লাশটাকে উল্টো করে দিতেই সামনে এলো যন্ত্রণায় ক্লিষ্ট একটা মুখ। মরবার আগে পেছনে ছুরির আঘাত পেলে তার যে কি বিভৎস যন্ত্রণা হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ চোখের সামনেই। হঠাৎ দেখলাম রুদ্র মাটিতে বসে পড়ে নর্দমার কাছে কিছু একটা দেখতে লাগলো নিচু হয়ে। ভালোভাবে দেখার পর উঠে দাঁড়িয়ে পাশের ল্যাম্পপোস্টের দিকে তাকালো। রমেনবাবু বলে উঠলেন, কিছু পেলেন নাকি? হ্যাঁ, সাদা থকথকে গুঁড়ো মতো। এই দেখুন, নোংরা জলে বেশিরভাগটাই ধুয়ে গেছে, কিন্তু খুব সামান্য এই নর্দমার ঢাকনার উপর আছে। এটা পরীক্ষা করানোর ব্যবস্থা করুন রমেনবাবু। রুদ্র নর্দমার দিকে ইশারা করে উত্তর দিতে আমরা ওদিকে তাকালাম। রমেনবাবু খানিক ভুঁড়ু কুচকে বললেন, সাদা গুঁড়ো? ও কি বস্তু ভাবছেন? নেশার কিছু? রুদ্র ধীরভাবে বলল, হতে পারে, আপনি পরীক্ষার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, এই লোকটির ময়না তদন্তের রিপোর্ট এলে আমাকে জানাবেন। আপাতত বাড়ির লোকের সাথে কথা বলি। আমরা গলিটা থেকে বেরিয়ে যেখানে কান্নাকাটি হচ্ছিল সেখানে এসে দাঁড়ালাম। এক চিলতে মাটি আর টিনের চালের ঘরের সামনে অল্প বয়স্কা মহিলাটি তখন প্রলাপ বকে চলেছেন। এমন অবস্থায় তাকে জিজ্ঞাসা করা যাবে কিনা ভাবছিলাম। রুদ্র অবশ্য আগের দিনের মিস্ত্রিদের কাছে গিয়ে কথা বলতে লাগলো। আমি আর ওদিকে এগোলাম না, বাইরের দিকে বেরিয়ে গেলাম। এরকম কান্নাকাটি থেকে বরাবরই কিছুটা দূরত্ব বজায় রাখি আমি। ভীষণ রকম খারাপ লাগা কাজ করে এই সময়টা, তাই সরে গিয়ে একটা সিগারেট ধরিয়ে ধূমপান করতে লাগলাম। কিছুক্ষণ পর রুদ্র ফিরে এলো, এসে বলল, চলো এবার সোমেশ্বরবাবুর বাড়ি যাই, ওনার সাথে কিছু আলোচনার দরকার আছে। ওখান থেকে সোমেশ্বরবাবুর বাড়ি কাছেই। রুদ্রর কাছে ঠিকানা ছিল, সেই সঙ্গে ও মিস্ত্রিদের থেকে জায়গাটা ভালো করে জেনেও নিয়েছিল। ওখান থেকে ওয়েলিংটনের দিকে আবার ফিরে মিনিট 10 হাঁটতেই সোমেশ্বরবাবুর ঠিকানায় এসে পড়লাম। এমন অবস্থায় গৃহস্থ কোনো বাড়িতে প্রবেশ করা উচিত হবে কিনা ভাবতে ভাবতেই দেখলাম রুদ্র এগিয়ে গিয়ে সদর দরজায় টোকা দিয়েছে। টোকা দেওয়ার সাথে সাথেই সোমেশ্বরবাবু বেরিয়ে এলেন। দুশ্চিন্তাযুক্ত মুখ ও উস্কো খুস্কো চুল দেখে মনে হলো খুনের খবরটা ওনার জানা। হ্যাঁ, যদিও জানাটাই স্বাভাবিক। দরজা খুলে বেরিয়েই সোমেশ্বরবাবু উৎকণ্ঠার সুরে তাড়াতাড়ি বললেন, আপনি আপনি ওই খুনের জায়গা থেকে আসছেন নিশ্চয় রুদ্রপ্রিয় বাবু? কোথা থেকে কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, আমার তো এবার বেশ ভয় করছে। এই দেখুন, বাড়ি থেকে অবধি আমি বেরোইনি, বারান্দার পাশে বসেছিলাম, আপনাদের দেখতে পেই না ছুটে নেমে এলাম। ভদ্রলোকের কথা শুনে বোঝা যায় উনি বেশ চিন্তার মধ্যে রয়েছেন। রুদ্র সোমেশ্বরবাবুকে আশ্বস্ত করে বলল, আপনার সঙ্গে দেখা করার জন্য এলাম, আপাতত রেস্তোরাঁর কাজ আপনি বন্ধ রাখুন। রুদ্রর কথার উত্তরে সোমেশ্বরবাবু বললেন, হ্যাঁ, সেটাই তো ভাবছি। ওই রেস্তোরাঁর মালিক উৎপলবাবু কাল কলকাতায় ফিরলেই আমি কথা বলে আসব। রুদ্র কি ভেবে নিয়ে প্রশ্ন করল, উনি কোথায় গেছেন? সোমেশ্বরবাবু উত্তর দিলেন, ব্যবসার কাজে বাইরে গেছেন কালকেই, কাল ফিরে আসার কথা। আপনি যাবেন আপনার মিস্ত্রিকে দেখতে? আমি বলে উঠলাম, না না বৃশ্চিকবাবু, আমার পক্ষে এই দৃশ্য দেখা সম্ভব নয়। না না, কোনোভাবেই নয়। না না। সেদিন আর কোথাও না গিয়ে আমরা আবার ট্যাক্সি ধরে বাড়ি ফিরে এলাম। রুদ্রর মুখ বেশ গম্ভীর। ও ট্যাক্সিতে উঠে থেকেই একটা কথাই শুধু বলছিল যে কোনো একটা বড়সড় গন্ডগোল আছে। বাড়ি ফিরে সেদিন রুদ্র আর কোনো কথা না বলে নিজের পড়ার ঘরে ঢুকে গেল। সচরাচর খুব চিন্তায় না পড়লে ও এরকমটা করে না। সেদিন ও আর ঘর থেকেই বেরোলো না। অগত্যা আমি নিজের একটা লেখা নিয়ে বসলাম, যদিও মন পড়েছিল এই রহস্যের প্রতি, যার কুল কিনারা পাওয়া যাচ্ছিল না একেবারেই।
এরপর প্রায় 4 দিন কেটে গেল। রুদ্রর টিকি পাওয়া গেল না এই 4 দিনে। ভাবতে আশ্চর্য লাগে, একই বাড়িতে থেকে 4-4টে দিন প্রায় দেখা হলো না। কেসটার কি হলো সেই সম্পর্কে কোনো তথ্যও জানতে পারলাম না। কিছু করারও নেই। যতক্ষণ না রুদ্র নিজে থেকে কিছু বলবে আমি জানতেও পারবো না। আর কেসের সমাপ্তির কাছে এলে রুদ্রর আচরণ এমনিও পাল্টে যায় প্রতিবারই। শুধুমাত্র কাল অশোকের হঠাৎ আগমনে এটুকু বুঝেছিলাম রুদ্র কারোর পেছনে লোক লাগিয়েছে। যদিও অশোক কিছুই বলেনি, কিন্তু ওর শরীরী ভাষায় এটুকু ধরতে পারা যায়। যতই হোক, আমি প্রখ্যাত রহস্যভেদকারী রুদ্রপ্রিয়র অলিখিত সহকারী বলে কথা। যাই হোক, প্রথম দিন ভোরে বেরিয়ে কখন বাড়ি ঢুকেছে সেটা বুঝতে পারিনি। আর পরদিন একেবারে সন্ধেতে বাড়িতে প্রবেশ করার সময় দেখা হলো শুধু। আর বাকি 2 দিন ওর সাথে 2-1বার খেতে বসেই দেখা হয়েছে মাত্র। হাত মুখ ধুয়ে এসে যখন রুদ্র আমার পাশে এসে বসল, তখন আমার ওর মুখ দেখে খানিকটা যেন প্রসন্ন বোধ হলো। তার মানে এই কেসের কিছুটা জট ও নিশ্চিতভাবে খুলতে পেরেছে। আমি জিজ্ঞেস করলাম, কিছু এগোলো ভায়া? রুদ্র খানিকটা রহস্যময় হেসে বলে উঠল, মনে হচ্ছে ব্যাপারটা খানিক ধরতে পেরেছি, বুঝলে? দাঁড়াও, তোমার কাছেও কিছুটা খোলসা করি। রুদ্রর এহেন কথা শুনে আজ আমি খানিকটা অবাক হলাম। রুদ্র সাধারণত তথ্য তো দেবে না, তবে কিসের জন্য? ও আমার মনের ভাব বুঝে ফেলে এবার মিটমিট করে হেসে বলল, আরে ভায়া, রাগ করো না। তোমাকে অনেক কিছু জানাই না, তার পিছনের কারণ হলো তোমার লেখা। একেবারে সবার সাথেই শুনলে রহস্য যত বৃদ্ধি পাবে ততই তোমার লেখার প্যাঁচও বেড়ে যাবে। তবে তুমি বাকিদের থেকে বেশি তথ্য জানো যে কোনো কেসের, এই কথাটা কিন্তু মিথ্যে নয়। রুদ্রর কথা শুনে আবার আমি হেসে উঠলাম। বসবার ঘরে প্রতিমাও এসে আমাদের সাথে বসল। খানিক বাদে হরিরাম আমাদের 3 জনকেই চা দিয়ে গেল। রুদ্র কায়দা করে বলে উঠল, কেস মিটিলে এই গরমে ভাবছি যাব উত্তরে। দেবী শান্ত হবেন, রক্ষা পাবো এবার তবে। রুদ্রর কথা শুনে প্রতিমা খুশিতে ডগমগ হয়ে বলল, এই সত্যি বলছো? যাই তবে, এই বেলায় গোছগাছ শুরু করি গে যাই। এই বলেই প্রতিমা প্রায় ছুটতে ভিতরের ঘরে চলে গেল। প্রতিমা যেতে এবার আমি হাই তুলতে তুলতে বললাম, বাহ ভায়া, তোমার এই রসবোধ কিন্তু দারুণ। আমি অবশ্য এ জীবনে আর সংসারের রসায়ন বুঝবো না। রুদ্র আমার কথা শুনে বলল, এরকম ভেবো না ভাইয়া, তুমি এই সংসারে না থাকলে আমি কোথায় যেতাম ঠিক নেই। মাঝে মাঝে স্বামী স্ত্রীর দ্বন্দ্বে মাথা খারাপ হয়ে যায় জানো। সেদিন আরও টুকটাক এরকম কথা বলে নিয়ে রাত্রের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরদিন আমায় আবার ভোরে উঠতে হবে, একজন প্রকাশকের সাথে দেখা করবার আছে। যাই হোক, পরদিন ভোরবেলা উঠে আমি আমার কাজে চলে গেলাম। প্রকাশকের সাথে কথা বলে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। এসে দেখলাম এক কাণ্ড। রুদ্রর ডান হাতে ব্যান্ডেজ বাঁধা, যদিও তাতে তার বিশেষ হেলদোল নেই, বরঞ্চ প্রতিমার উদ্বিগ্নতা বেশি ফুটে উঠেছে। আমি রুদ্রকে এমন অবস্থায় দেখা মাত্রই ব্যস্তভাবে বলে উঠলাম, কি হলো ভাই, এমন কি করে হলো? রহস্যের শেষাংশতে পৌঁছালে এরকম আক্রমণ সইতেই হয় ভাইয়া। যাই হোক, কাল সময় রাখো, কাল যবনিকা হবে সমাপন। তারপর খানিকটা থেমে নিয়ে ফের বলল, বুঝলে ভাইয়া, আমাদের পরাধীনতা ও দেশের ভিতরকার শত্রুর মধ্যে যদি একজনকে বাঁচতে বলা যায়, সেক্ষেত্রে পরাধীনতা মেনে নেওয়া বেশি শ্রেয়। কারণ যারা আমাদের পরাধীন করে রেখেছে তাদের শত্রুরূপে চিহ্নিত করা সহজ। ভিতরকার শত্রুরা ছদ্মবেশে থাকে, তার বারংবার ক্ষতি করে চলবেই, যা স্বাধীনতার পরেও স্থায়ী হবে। আমাদের স্বাধীনতা ভাঙিয়ে তারা বিদেশি জাতির থেকেও বেশি অত্যাচারী আর সমাজের আরও ধ্বংসকারী হবে। রুদ্রর এ কথা শুনে আমি ধীরে ধীরে মাথা নেড়ে বললাম, তবে এ যাত্রায় দোষী? রুদ্র এবার হেসে উঠে বলল, কাল রেস্তোরাঁর মালিক উৎপলবাবুর বাড়িতে সব কিছু উত্তর পাবে ভাইয়া, একটু অপেক্ষা করো। আমি রুদ্রর কথা শুনে চুপ করে গেলাম। যদিও খানিক সময় পরেই আবার জিজ্ঞেস করলাম, আঘাত লাগলোটা কিভাবে? ও কিছু না, খুনির পোষা শাকদের কীর্তি। ও তুমি ভেবো না, এগুলোর সাথে তুমিও বিভিন্ন ঘটনার সঙ্গে পরিচিত হয়েইছ। এসব নিয়ে ভাবলে চলে না।
তার থেকে এবার আমাদের ভ্রমণের পরিকল্পনাটা তুমি আর প্রতিমা মিলে এবার একটু চটপট ভেবে নাও। কথা হতে হতে রুদ্র এমনভাবে হাসিয়ে তুলল যাতে প্রতিমার মলিন মুখটাতেও খানিকটা নিশ্চিন্ত ভাব ফুটে উঠল। এরপর সামান্য হাসি মজাতে সেদিনটা কেটে গেল। আর কেস নিয়ে বিশেষ কোনো আলোচনা সেদিন আর রুদ্র তুলল না। শুধু রাত্রে শোয়ার সময় একবার রুদ্র বলল, কাল সকালে তাড়াতাড়ি উঠো, থানায় যাবো একবার, এবার তোমাকে সাথে নিয়ে যাব, একা নয়। পরদিন সকালে উঠে বসবার ঘরে এসে দেখি রুদ্র তৈরি হয়েই বসে আছে। আমি আসতেই ও বলল, নাও তোমার কাজ সেরে নাও, আর ঘন্টাখানেক বাদে বেরোবো। আমি কলঘরে গিয়ে একটু দাড়িটা কেটে নিলাম। বেশ কয়েকদিন কাটা হয়নি, তাই আজ বেরোনোর আগে কেটেই নিলাম। কলঘরের কাজ সেরে বেরোতে আমার মিনিট 15 লাগলো। তারপর তৈরি হয়ে বসবার ঘরে যখন এলাম তখন দেখি রুদ্র এক হাতে চায়ের পেয়ালা আর এক হাতে কাগজখানা টেবিলের উপর রেখে পড়ছে। আমিও একটা চেয়ার টেনে বসলাম। হরিরাম আমাকে এসে চা দিয়ে গেল, আর তার সাথে দুজনের সকালের জলখাবার হিসেবে 2 বাটি চিড়ের পোলাও দিয়ে গেল। প্রতিমা চিড়ের পোলাওটা বড্ড ভালো করে। খাওয়া শেষ হতে আমরা উঠে পড়লাম। রুদ্রর গাল ব্যথা থাকলেও আজ শুধুমাত্র ব্যান্ডেজের একটা টুকরো ছাড়া চোট আঘাতের কোনো চিহ্ন নেই। ওর যে গতকাল কিছু হয়েছে তা ওকে দেখে বোঝার উপায় নেই। আজ ডোভার্স লেন থেকেই ট্যাক্সি পাওয়া গেল। ট্যাক্সিতে উঠে জাঁকিয়ে বসে একটা সিগারেট ধরিয়ে নিয়ে খানিকটা ধূমপান করে বাকি সিগারেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, অপরাধীকে ধরতে বেগ পেতে হবে, তাই থানায় গিয়ে ভালো করে ছকটা আবার করে নিতে হবে। দরকারে বেশ কিছু পুলিশ লাগতে পারে। আগের দিন রমেনবাবুর সাথে পরিকল্পনা করে আসুনি? আমি বললাম। হ্যাঁ, তবে অপরাধী সাংঘাতিক মানুষ, তাই আরও সাবধানতা বজায় রাখতে হবে। গাড়িতে আর বিশেষ কথা হলো না। থানায় পৌঁছাতে একজন হাবিলদার আমাদেরকে রমেনবাবুর ঘরে নিয়ে গেল। রমেনবাবু অবশ্য ঘরে ছিলেন না। মিনিট কয়েক বাদে উনি এলেন। আমাদেরকে দেখেই উনি সুপ্রভাত জানালেন এবং প্রত্যুত্তরে আমরাও জানালাম। রুদ্র এবার সরাসরি কাজের কথা বলল। আজকে বেশি করে ফোর্স তৈরি রাখবেন, অপরাধীর লোকজন আশেপাশে থাকবেই। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম, তাই সেই অনুযায়ী লোকজন বলে রেখেছি। আজ এর একটা হেস্তনেস্ত করতেই হবে। রুদ্র আর রমেনবাবুর কথা শুনে এটুকু বুঝতে পারলাম যে অপরাধীকে ওরা শনাক্ত করে নিয়েছে। এবার শুধুই ধরার অপেক্ষা। থানা থেকে বেরিয়ে একবার সোমেশ্বর বাবুর বাড়ি গেলাম। উৎপল বাবুকে সেখানেই পেয়ে গেলাম। ভদ্রলোক এমনিতে খুবই অমায়িক একজন মানুষ। এমন শান্ত সৌম্য মানুষ খুব কমই দেখেছি আমরা। বেটে খাটো চেহারার লোকটাকে দেখে আমার বেশ অমায়িক ভদ্রলোক বলে মনে হলো। উল্টে এই অকারণ অশান্তির জন্য ওনাকে দেখে খারাপ লাগছিল। যাই হোক, সন্ধে আসবো বলে নিয়ে আমরা সোমেশ্বর বাবুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। সোমেশ্বর বাবুর বাড়ি থেকে বেরিয়ে আমরা দুজন বেশ খানিকটা হেঁটে মৌলালি অবধি এলাম। পথে অবশ্য লেবুর শরবত খেয়ে নিয়েছিলাম। আমার আবার এই সকল শরবতের প্রতি একটা স্বচ্ছ টান রয়েছে, তাই সামনে দেখলে আর না খেয়ে থাকতে পারি না। মৌলালি থেকে ট্রামে উঠে পড়লাম আমরা। এখান থেকে সোজা গড়িয়াহাট অবধি ট্রাম যাবে। আমাদের শহরের এই অতিকায় চলমান যন্ত্রদানবকে দেখলে যে কেউ চমকে যাবে তা আমি হলফ করেই বলতে পারি। আমার নিজের অনেক লেখাতেই ট্রামের কথা ফুটিয়ে তুলি। ট্রামে উঠে অবশ্য ধূমপান করা যাবে না বলে রুদ্র একটু উসখুস করছিল। নিকোটিনের গন্ধ ছাড়া আমাদের দুজনেরই খুব একটা চলে না। এছাড়া যখন কোনো কেস চলে সেই সময় রুদ্রর সিগারেট টানার পরিমাণ আরও বেড়েই চলে। তবে আজ অবশ্য ফুরফুরে মেজাজেই আছে তুলনায়। আজকেই একটা কেস মিটবে এই ভাবনা ওকে অনেকটা চিন্তামুক্ত করে তুলেছে। না হলে সত্যি বলতে গেলে যতই ভালো গোয়েন্দা হোক না কেন, এই রহস্যগুলো মাথায় চাপলে তার একটা মানসিকতা ফুটে উঠবেই। বিকেল 5টা নাগাদ আমি আর রুদ্র বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সি ধরলাম। আজকে এখনকার গন্তব্য উৎপল বাবুর বাড়ি লেবুতলায়। রুদ্র ট্যাক্সিতে যেতে যেতে বলল, বুঝলে ভাইয়া, ঘটনার প্রথম দিকে আমার সন্দেহ সবচেয়ে উঁচু তালিকায় উৎপলবাবু ছিলেন। ভদ্রলোকের বাড়ি গিয়ে মিশতে এবং ওনার বিষয়ে খোঁজ নিয়ে তারপর নিজের সিদ্ধান্ত কিছুটা বদলালাম। আমি রুদ্রর কথার পরিপ্রেক্ষিতে বললাম,
উৎপলবাবুকে দেখে আমারও অমায়িক ভদ্রলোক বলেই মনে হয়েছে ভায়া। ওনার মতন লোকের পক্ষে অপরাধ সংগঠিত করা বেশ মুশকিল। আমার কথা শুনে এবার রুদ্র মাথা নাড়িয়ে বলল, না ভাইয়া, বাহ্যিক বিষয় দেখে এরকম বলা উচিত নয়। আমি তদন্তের স্বার্থে দেখেছি উনি খুব একটা প্যাঁচেলো নন। তারপর কিছুটা থেমে নিয়ে ফের বলতে লাগলো, ভাইয়া, এই কেসটা এমন জায়গায় দাঁড়িয়েছে যা তোমার আমার ভাবনার অতীত ছিল। শুরু থেকেই ভ্রান্ত জালে জড়িয়ে গেছিলাম আমরা। যখন কোনো রকম কুল কিনারা পাচ্ছিলাম না, তখনই অন্য পন্থা নিতে হয়েছিল। অশোককে কাজে লাগিয়েছিলে তো? রুদ্র এবার আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসল। তারপর বলল, অশোকের বাড়ি যাওয়া দেখি ধরে ফেলেছো তো। তোমারও বুদ্ধি কিন্তু বেশ খুলেছে ভাইয়া। দেখা গেল কোন দিন না তুমি আমার প্রতিদ্বন্দ্বী গোয়েন্দা হয়ে আবার বসো। হ্যাঁ, এই বলে নিয়ে এবার জোরে হাসতে লাগলো রুদ্র। আমিও হেসে উঠলাম রুদ্রর কথা শুনে। আজ কলকাতার রাস্তায় এত জ্যাম যে আমাদের লেবুতলা যেতে যেতে প্রায় ঘন্টা খানিক লেগে গেল। আগেই বলেছি, রুদ্র উৎপলবাবুর বাড়ি পূর্বে গেছিল, তাই একেবারেই ট্যাক্সি নিয়ে আমরা উৎপলবাবুর বাড়ির সামনে এলাম। উৎপলবাবুর বাড়িটাও বেশ সুন্দর, দোতলা, সামনে একটা বিশাল রোয়াকও রয়েছে। বুঝলি ভাইয়া, এই হচ্ছে উত্তর কলকাতার বাড়ি। রুদ্র উদ্দীপ্তভাবে বলে উঠল। পুলিশের গাড়িও বাইরে পাশেই দাঁড়ানো ছিল। আমরা বাইরের সদরে টোকা দিতে একজন পরিচারিকা এসে দরজা খুলে দিল। একটু এগিয়ে দেখলাম সামনে বৈঠকখানার ঘরে অনেকেই বসে আছেন। রমেনবাবু, সোমেশ্বরবাবু আর উৎপলবাবু ছাড়া বাইরে থেকে দেখে মনে হলো তার মধ্যে দুজন অচেনা ব্যক্তিও আছেন। আমরা ঘরে গিয়ে দুজন দুটো চেয়ারে বসলাম। আমাদের দেখেই উৎপলবাবু হালকা হেসে বলে উঠলেন, আরে মশাই, আপনাদের যে দেরি হলো আসতে। আমরা কিছু বলার আগেই সোমেশ্বরবাবু বলে উঠলেন, কলকাতার রাস্তায় বিকেল সন্ধ্যেতে সময় তো একটু লাগবেই। হ্যাঁ, ঠিকই বলেছেন সোমেশ্বরবাবু। রাস্তা এখন এত পরিমাণে গাড়ি বেড়েছে, তাই আসতে সময় এত লাগলো। আমি কোনো কথা না বলে অবশ্য ঘরময় বাকি লোকজনদের দিকে চোখ বোলালাম। অচেনা একজনের সাথে সোমেশ্বরবাবুর মুখের খুব অল্প হলেও সাদৃশ্য রয়েছে। মানে ইনি ওনার সেই বিখ্যাত ব্যাংকার ভাই হবেন। আরেকজন মাঝবয়সী ভদ্রলোককে দেখলাম, তিনি আমার একেবারেই অপরিচিত। পরনের ধুতি আর পাঞ্জাবি, আর তার সাথে ওনার টকটকে ফর্সা মুখ দেখলে বোঝা যায় উনি খুব সম্ভবত বাঙালি নন। মুখ চোখে খানিকটা বিরক্তি ভাবও ওনার ফুটে উঠেছে। রুদ্র এবার একটা গলা খাকারি দিয়ে শুরু করল। তো ঘরে উপস্থিত সবাইকে প্রথমেই জানাই, এখানে মূল্যবান সময় নষ্ট করে বসে অপেক্ষা করার জন্য আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী। তবে আজকের এই উপস্থিতির বিরাট প্রয়োজন ছিল। আরে আরে আপনি জলদি বলুন, জলদি। আমার আজ কলকাতার বাইরে যাওয়ার কথা আছে ব্যবসার কাছে। আপনি জলদি বলিয়ে, আমাকে বেরোতে হবে। রুদ্র এবার অচেনা ভদ্রলোকটির দিকে তাকিয়ে বলল, কিছুক্ষণ অপেক্ষা করুন ধীরেনজি, আমি এক্ষুনি শুরু করছি, একটু অপেক্ষা করুন। রুদ্রর কথা শুনে ধীরেনবাবুও চুপ করে গেলেন। ঘরের বাকি সবাই চুপ করে রুদ্রর মুখের দিকে তাকিয়ে আছে। রুদ্র এক পলক সবার দিকে তাকিয়ে বলতে শুরু করল, খোকন অন্তর্ধান রহস্য নিয়ে এই রহস্যময় ঘটনা শুরু হয়। দুদিন খোকনকে না পেয়ে থানার বড়বাবু রমেনবাবুর পরামর্শে সোমেশ্বরবাবু এই কেসটি তদন্তভার আমার হাতে দেন। প্রথম দিন এই কেসের বিষয়ে আমি কোনো কিছুই অনুধাবন করতে পারিনি। একটা রেস্তোরাঁ থেকে লোক উধাও হয়ে যাওয়াতে যে জনমানসে কি কি আলোচনা হতে পারে না, তা নিশ্চিত আপনারা সবাই জানেন। উৎপলবাবু বিষয়টা নিয়ে অন্যরকম কিছু ভাবতে শুরু করলেন। তারপর খানিকটা থেমে নিয়ে রুদ্র একটা সিগারেট ধরিয়ে কয়েকটা সুখ টান দিয়ে ফের বলতে শুরু করলো, কেস সম্পর্কে কিছু বলার আগে কিছু ঘটনা বলা দরকার। তারপর ধীরেনবাবুর দিকে তাকিয়ে হাত দেখিয়ে বলতে শুরু করলো আবার, এই রেস্তোরাঁ হওয়ার আগে পার্ক স্ট্রিটের ওই স্থানে ধীরেনবাবুর লোহার কারবারের অফিস ছিল, আর ওনার গোডাউন খুব সম্ভবত বউবাজার এলাকায় ছিল। ওনার ব্যবসা বড় হওয়ার কারণে কিংবা আর অন্য কারণে হোক, উনি পার্ক স্ট্রিটের মতন অভিজাত এলাকায় খানিকটা জায়গা কিনে অফিস বানান। তারপর এই বছরে যে কোনো কারণবশতই ওনার ব্যবসায় ক্ষতি হয় এবং উনি
সেই জায়গাটা অনেকটা কম দামে বিক্রি করে দেন উৎপলবাবুর কাছে। উৎপলবাবুর রেস্তোরাঁর ব্যবসা, তবে পার্কস্ট্রিটের মতন এলাকায় যে রেস্তোরাঁ খুলতে পারবেন তা ভাবেনি। এতটা কম দামে জায়গাটা পেয়ে উনি তারপর সোমেশ্বরবাবুকে নিয়ে জায়গাটা সাজিয়ে তোলার ব্যবস্থা করেন। সমগ্র কাজ শেষ হওয়ার আগেই সোমেশ্বরবাবুর নিয়োগ করা মিস্ত্রি খোকন সেখান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল। এই কেসে তদন্ত আমি শুরু করি। তদন্তের শুরুর দিকে কোনো রকম কোনো দিশা পাইনি, তবে এক্ষেত্রে একটা খুন আমাকে সূত্র এনে দেয়। সোমেশ্বরবাবুর আরও এক মিস্ত্রি স্বপন খুন হয়। সেখান থেকে একটা জিনিস আমার চোখে পড়ে, সাদা গুঁড়োর মতন কিছু পদার্থ, যেটা আমি সন্দেহবশত পরীক্ষা করার কথা বলি এবং পরীক্ষার ফলে জানা যায় ওই গুঁড়ো পদার্থটি আসলে বিদেশি নেশার দ্রব্য। এমন একটা স্থানে যে এটা কি করে এলো এবং তা স্বপনের খুনের সাথে কিভাবে জড়িত, তখন যে খুব একটা কিছু বুঝতে পেরেছিলাম তা নয়। এমন অবস্থায় রমেনবাবু আরও একটা তদন্তে ভীষণ রকম ব্যস্ত ছিলেন এবং সেই কারণেই সোমেশ্বরবাবুকে আমার কাছে পাঠিয়েছিলেন। শুরুতে সেটা নিয়ে আলোচনা না হলেও স্বপনের লাশের পাশ থেকে যখন নেশাদ্রব্য পাওয়া গেল তখন সেই তদন্তের বিষয়টা নিয়ে রমেনবাবু আমার সাথে আলোচনা করলেন। সিগারেটটা শেষ হয়ে ফিল্টারটা পুড়ে চলছিল দেখে রুদ্র আবার থেমে সামনে টেবিলে রাখা স্টিলের অ্যাস্ট্রেতে সেটা ফেলে দিয়ে আবার বলতে লাগলো, রমেনবাবু, এই কেসটা ছিল মাথা ব্যথার কারণ। শহরের প্রাণকেন্দ্রে মাদকদ্রব্যের রমরমা চলছে। সেই কারবারকে বন্ধ করার জন্য এবং এর সাথে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করার জন্য উপরমহল থেকে ভীষণ চাপ সৃষ্টি করা হচ্ছিল। তদন্তে খুব একটা সাফল্য না পেলেও বেশ কয়েকজনের তালিকা করা হয়েছিল সন্দেহভাজন হিসেবে। সেই নামের তালিকায় এবার এমন একজনের নাম পাওয়া গেল যে কিনা এই খোকনের অন্তর্ধান রহস্য কিংবা স্বপনের খুন, যাই বলা যাক না কেন, এই কেসের সাথে যুক্ত আবার যুক্তও নয়। আমাদের সময় কিমত আছে গোয়েন্দা বাবু, হ্যাঁ, এটা ভুলে যাবেন না, ঠিক? হ্যাঁ, এরকম আপনার জন্য এখানে বসে থাকার মানে কি সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আমার ট্রেন আছে, আমাকে বেরোতে হবে, কেবল বিক্রি করেছি বলে এখানে বসে থাকতে আমি পারবো না, এটা ভুলে যাবেন না। সহসা চেঁচিয়ে বলে উঠলেন ধীরেনবাবু। রমেনবাবু উচ্চ গম্ভীর গলায় বলে উঠলেন, চুপচাপ বসুন। রুদ্র এবার হেসে বলে উঠল, তা কি বিষয়ে ডিল করতে যাচ্ছেন ধীরেনজি? নতুন মাদকের ব্যাপার ট্যাপার আছে নাকি? রুদ্রর কথা শুনে ঘরময় সবাই চমকে তাকালাম ধীরেনবাবুর দিকে। ধীরেনবাবুর কথাটা কানে যেতেই যেন ওনার ভিতর হিংস্রতা প্রকাশ পেল। ফর্সা মুখটা লাল হয়ে গেল তৎক্ষণাৎ। ধুতির আড়াল থেকে লুকিয়ে রাখা একটা পিস্তল বার করে উনি হেসে বলে উঠলেন, আমাকে যেতে দিন গোয়েন্দা বাবু, হ্যাঁ, না হলে এই ঘরে কিন্তু রক্তপাত হয়ে যাবে। হ্যাঁ, সেটা কিন্তু ভালো হবে না, মনে রাখবে না। এমন অবস্থায় হঠাৎ রমেনবাবু মুখে জোরে শীষ বাজাতেই পাশের খোলা জানলার বাইরে থেকে একটা বন্দুকের শব্দ এলো আর ধীরেনবাবুর হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল। আমি বিস্ময়ে তাকিয়ে দেখলাম ধীরেনবাবু হাত ধরে মাটিতে বসে পড়েছেন আর জানালার পাশে সাদা পোশাকের একজন অফিসার বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছেন। রমেনবাবু উঠে গিয়ে ওই অবস্থাতেও ধীরেনবাবুকে একটা রদ্দা মারলেন। বাইরে আরো গুলির শব্দ শোনা যেতে রুদ্র উঠে তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিল। রমেনবাবু এবার ধরে ধীরেনবাবুকে টানতে টানতে একটা চেয়ারে বসিয়ে গুরুগম্ভীর গলায় বলে উঠলেন, এবার দেখ কেমন লাগে। ঘরময় সবাই তখন খানিকটা যেন ভীত হয়ে পড়েছে। বাইরে গুলির আওয়াজ তখনও শোনা যাচ্ছে। খানিক বাদে বাইরে থেকে দুজন কনস্টেবল এসে ধীরেনবাবুর দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে রমেনবাবুকে স্যালিউট ঠুকে বললেন, সব মিলিয়ে 6 জন ছিল স্যার। বাইরে লুকিয়ে থেকে আমাদের আক্রমণ করার চেষ্টা করছিল স্যার। 4 জন ধরা পড়েছে আর 2 জন মারা গেছে আমাদের পাল্টা গুলিতে। আমাদের মধ্যেও সুখেন আহত হয়েছে। ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে আমাদের কয়েকজন। আমি এরকম গুলির যুদ্ধ এত কাছ থেকে প্রথম অনুভব করলাম। বাকিরাও মনে হয় তাই। উৎপলবাবুর মুখ একেবারে শুকিয়ে গেছে। সোমেশ্বরবাবুর অবস্থাও তথৈবচ। সোমেশ্বরবাবুর ভাইয়ের অবস্থাও খারাপ। পুলিশেরা আরও 3 জন এসে ধীরেনবাবুকে টানতে টানতে নিয়ে গেল।
ওনাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হবে। তবে দুজন পুলিশ কনস্টেবল এবার ঘরে বন্দুক হাতে দাঁড়িয়েই রইল। রুদ্র আবার বলতে শুরু করলো, ধীরেন আগরওয়ালের ব্যবসা ছিল লোহার। এটা এখানে উপস্থিত আপনারা সবাই জানলেও সে লোহার কারবারের আড়ালে মাদকের ব্যবসাও করত। এই বিষয়ে তাকে সাহায্য করত আরও একজন বিশেষ লোক, সে বিষয়ে পরে আসছি। এবার কোনো কারণবশত পার্ক স্ট্রিটের মতন এলাকা থেকে আর মাদক সরবরাহের কাজ করা যাচ্ছিল না বলে সেই জায়গাটা বেচে দেওয়া ওই সহযোগী লোকটির পরামর্শে। নিজেদের মধ্যে চেনা জানায় অল্প দামে বিক্রি করলেও নিজেদের লোকজন থাকায় সেই স্থান থেকে দরকার মতো মাদক দ্রব্য আনা যেত। তদন্তের ফলে জানা গেছে এই স্বপন আর খোকন দুজনেই সোমেশ্বরবাবুদের রঙের কাজ করার পাশাপাশি মাদকের কারবারেও যুক্ত ছিল। ওদের কাজ ছিল লোকের কাছে মাদক পৌঁছে দেওয়া। ধীরেনবাবুর অফিস থেকে বেছে দিল বেশ কিছু মাদকজাত দ্রব্য অফিসে রয়ে গেছিল এবং সেই বিষয়ে উনি নিশ্চিত ছিলেন। যেহেতু খোকন আর স্বপন ওখানে রঙের কাজ করছিল, এমন অবস্থায় আমার অনুমান অতিরিক্ত লাভের আশায় এখানে থাকা সমস্ত মাদকটা নিজেরা বিক্রি করার মতলব মিটেছিল স্বপন আর খোকন। সেটা টের পেয়ে দুজনকে সরিয়ে দেন ধীরেনজি। খোকনের মৃত্যু হয়েছে নিশ্চিত, কিন্তু তার দেহ আর পাওয়া যাবে বলে আমার মনে হয় না। এই বলে নিয়ে রুদ্র থামল। অস্ফুটে সোমেশ্বরবাবু বলে উঠলেন, কি ভয়ানক! রুদ্র আবার বলা শুরু করলো, আমি আমার কয়েকজন লোককে আপনাদের ওপর নজর রাখার জন্য লাগিয়েছিলাম। আমি নিজেও নজর রাখছিলাম। এমন অবস্থাতেই ধীরেনবাবুর লোকের আক্রমণের সম্মুখীন হই আমি। তবে একটা লাভ হয় তাতে, ধীরেনবাবুকে নজর রাখার সময় তার এই সহকারীর কথা আমি জানতে পেরে যাই। অতিরিক্ত লোক তাকেও মানসিকভাবে শেষ করে দিয়েছিল। যাই হোক, হঠাৎ আমি দেখতে পেলাম সোমেশ্বরবাবুর ভাই অমরেশ তার জামার আড়াল থেকে কিছু একটা নিয়ে মুখে পুড়ে দিল। আমি চিৎকার করে সেদিকে সবার দৃষ্টি আকর্ষিত করলাম। অমরেশবাবুর গলা খানিকটা কেঁপে উঠল। তারপর ওনার গলা দিয়ে ধীরে ধীরে আওয়াজ বের হলো, আমাকে ক্ষমা করে দিও দাদা। এই বলার সাথে সাথেই চেয়ারে বসা অবস্থাতেই মেঝেতে লুটিয়ে পড়ল অমরেশবাবু। সোমেশ্বরবাবু শুধু একবার বিহব্বলভাবে চেঁচিয়ে উঠলেন, রুদ্র নিচে বসে সাথে সাথেই অমরেশবাবুর নাড়ি পরীক্ষা করল। তারপর ধীরে ধীরে উঠে মাথা নাড়ল। সমস্ত বিষয়টাই চোখের সামনে এত দ্রুত হয়ে গেল যে আমি পর্যন্ত বাক্যহারা হয়ে গেলাম। আমি ভাবতে লাগলাম, তার মানে এই অমরেশবাবু জড়িত বিষয়টার সঙ্গে, তাই জন্যই 2 বছরের ডিল। রুদ্র শুধু একবার দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, বিষে বিষে বিষক্ষয়। শুনছিলেন অর্ঘ্য দাশগুপ্তর কলমে বিষে বিষে বিষক্ষয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা শীঘ্রই ফিরছি গোয়েন্দা রুদ্র প্রিয়গিরির আরেকটি রহস্য অ্যাডভেঞ্চার নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। ধন্যবাদ।